আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় একাদশ শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা, আজকের মূলত আলোচ্য বিষয় হবে তোমাদের একাদশ শ্রেণীর হিসাব বিজ্ঞান প্রথম পত্র অষ্টম অধ্যায় দৃশ্যমান ও অদৃশ্যমান সম্পদের হিসাব রক্ষণ। প্রথমে মূলত আমি প্রশ্নে যাব না, প্রথমে যাব যে আসলে যে আমাদের এখান থেকে কি কি নির্ণয় করতে হবে। এক হচ্ছে কর্মণ সমান জের পদ্ধতিতে অবস্থায় হার বের করতে হবে। দ্বিতীয়ত তোমার 2 বছরের এই কর্ম সমান জের পদ্ধতির অবস্থায় বের করতে হবে এবং তার জাবেদা দাখিলা দিতে হবে। এরপরে তোমার সর্বশেষ অবস্থায় খরচ হিসাব অর্থাৎ খতিয়ান প্রস্তুত করতে হবে। তাহলে শুরুতে দেখি মূলত আমাকে কি কি তথ্যগুলো দেয়া আছে। এখানে আছে দেখো, বলছে লিটন কোম্পানি 1 জানুয়ারি 2011 সালে 5 লক্ষ টাকা মূলধনের একটি মেশিন ক্রয় করে, মূল্যের একটি মেশিন ক্রয় করেন। মেশিনের সাথে সম্পৃক্ত খরচ হিসাবে পরিবহন ব্যয় আছে 60,000 টাকা। এরপরে আছে এবং সংস্থাপন ব্যয় বাবদ 90,000 টাকা খরচ হয়। মেশিনটির আনুমানিক আয়ুষ্কাল 10 বছর। অর্থাৎ এখানে তোমার আগে বুঝাই সেটা হলো যে মেশিনের মূল্যটা তাহলে কত টাকা। মেশিন যেহেতু ক্রয় করা 5 লক্ষ টাকা, এর সাথে পরিবহন ব্যয় আছে 60,000 টাকা এবং সংস্থাপন ব্যয় আছে 90,000 টাকা। এই তিনটে টাকা যোগ করবা, যোগ করলে হয় 6,50,000 টাকা। এই 6 লক্ষ তিনটা যোগ করলে 6,50,000 হয়। এইটাই হবে মেশিনের মোট মূল্য। এরপরে দেখো মেশিনটির আনুমানিক আয়ুষ্কাল আছে 10 বছর, তার মানে 10 বছর মেশিনের আয়ুষ্কাল দেওয়া আছে এবং ভগ্নাবশেষ মূল্য আছে 50,000 টাকা। এই ভগ্নাবশেষ মূল্যটা কি সেটা কিন্তু আমি আগের ভিডিওতে মূলত আলোচনা করছি। এবার আছে যে প্রতি বছর 31 ডিসেম্বর হিসাব কার্য শেষ হয়। এবারে আবার বললাম যে কর্ম সমান জের পদ্ধতিতে অবস্থায় ধার্য করার সিদ্ধান্ত গ্রহণ করা হয়। এখন ক নাম্বার বলছে কর্ম সমান জের কর্ম রাসমান জের পদ্ধতিতে অবস্থার হার নির্ণয় করো। খ নাম্বারে বলছে প্রথম 2 বছরের জাবেদা দাখিলা দাও। গ নাম্বারে প্রথম 4 বছরের অবস্থায় খরচ হিসাব প্রস্তুত করো। তাহলে শুরুতে আমরা কাজ করব যে কর্ম সমান জের পদ্ধতিতে অবস্থার হার নির্ণয় করো, সেটা করব। এটা কিন্তু আমি বিস্তারিত তোমাদের বুঝিয়ে দিচ্ছি, এইজন্য এই ভিডিওতে আমি একেবারে সংক্ষিপ্ত আকারে বুঝিয়ে দেব। দেখো কর্ম সমান জের পদ্ধতিতে অবস্থার হার নির্ণয়, তার হার নির্ণয় সমান সমান 1 মাইনাস পাওয়ার হবে n, এরপর রুট পাওয়ার ভগ্নাবশেষ মূল্য মেশিনের মূল্য ইনটু 100। এখানে ভগ্নাবশেষ মূল্য পাইছি 50,000 টাকা। এরপরে মেশিনের মূল্য কিন্তু পাইছি আমরা তিনটা যোগ করার পরে মেশিনের ক্রয় মূল্য, পরিবহন ব্যয়, সংস্থাপন ব্যয় তিনটা যোগ করার পরে পাইছি 6,50,000 টাকা। আর এখানে যেহেতু n আছে, n এর মান অর্থাৎ এখানে যেহেতু তোমার আনুমানিক আয়ুষ্কাল আছে 10 বছর, এজন্য n এর মান 10, এরপরে ইনটু 100। এখন দেখো আমি হুবহু উঠাই গেছি যে 1 মাইনাস 10, এরপর রুট পাওয়ার কাজ করছি কি আমরা শুধুমাত্র এই দুটোর ভাগ করছি, অর্থাৎ 50,000 দ্বারা 6,50,000 50,000 দ্বারা 6,50,000 ভাগ করছি। ভাগ করার পর 0.0769 এর গুণ দিচ্ছি 100 দ্বারা। এবার আবার কাজ করছি যে 1 মাইনাস নিয়ে গেছি। এখন আমার কাজ আছে আমি কেমনে এই টেন্ডারে এই পাশে নেব এবং রুট পাওয়ারটা উঠাই দেব। এখন আমি কাজ করছি প্রথমে যে এইটুকু উঠাই গেছি, এরপরে আমি রুট পাওয়ারটা উঠাই দিছি, এর পরিবর্তে হাফ ধরছি এবং এই 10 নিচে নিয়ে গেছি ইনটু 100 দিছি। এবার আবার কাজ করছি সেটা হলো এই যে -1 দিয়ে আমি কাজ করছি কি 1 দ্বারা 10 এর ভাগ করছি, এটুকু উঠে গেছে। 1 দ্বারা 10 এর ভাগ দেওয়ার পরে হয়েছে কত যে 0.1 ইনটু 100। এবার কাজ করছি কি দেখো এইটারে সম্পূর্ণটারে ভাঙাইছি এইটুকু করে ক্যালকুলেটরের সাহায্যে। প্রথমে ফার্স্ট ব্র্যাকেট, তারপর 0.0769, এবার আবার ফার্স্ট ব্র্যাকেট, এবার পাওয়ার দিছি 0.1। তাহলে রেজাল্ট হয় আমাদের 0.7737। আর তাহলে প্রথমে আমি সাজাইছি 1 মাইনাস, এবার এটা দিছি ইনটু 100। এরপরে তুমি এটা বিয়োগ দিলে, দুটো বিয়োগ দিলে হয় 0.2263, এর এবার ইনটু দেবে 100, তাহলে হয় 22.63%। এইভাবে মূলত তুমি কর্ম সমান জের পদ্ধতিতে অবস্থার হার বের করতে পারো। এরপরে আমি যাই মূলত তোমার দ্বিতীয় প্রশ্নে, সেটা বলছে যে প্রথম 2 বছরের জন্য জাবেদা দাখিলা দাও। এখন আমরা জাবেদা দাখিলা দেব। প্রশ্নের উত্তরের জন্য এভাবে জাবেদা দাখিলাটা এভাবে তোমরা সুন্দর করে সাজাই নেবা। নেওয়ার পরে এরপরে 2011 সালের জানুয়ারি মাসের 1 তারিখ, এখানে 1 তারিখে সে মেশিন যে ক্রয় করছে তার জন্য জাবেদা দাখিলা অবশ্যই দিতে হবে। সবসময় বলবা যেহেতু এখানে অবস্থায় প্রথম 2 বছরের জাবেদা দাখিলা দাও, প্রথম জাবেদা কি মেশিন যে ক্রয় করছে তার জন্য যে মেশিন হিসাব ডেবিট, নগদান হিসাব ক্রেডিট। টাকা কিন্তু হবে উভয়পক্ষে 6,50,000 টাকা। এটা কেন পাইলাম, কিভাবে পাইলাম, এটা কিন্তু আমি তোমাদের আরো আগে বুঝিয়ে দিয়েছিলাম।
এরপরে ব্যাখ্যা দেবা নগদে মেশিন ক্রয় করা হলো। এরপরে আমাদের কাজ করতে হবে 2 বছরের অবস্থায় বের করতে হবে, সেটা অবশ্যই ক্রমশ সমান জের পদ্ধতি অনুযায়ী। এখন দেখো আমি সেটা কিন্তু অবস্থাটা বের করে নিচ্ছি আগে থাকতেই, যে 2011 সালের অবস্থায় মোট মেশিনের মূল্য 6,50,000। এরে আমরা কতে যে সরলরৈখিক কতে যে ক্রমশ সমান জের পদ্ধতিতে অবস্থার হারটা বের করব 2011 সালের অবস্থায় বের করব। অবস্থায় বের করার জন্য প্রথমে 6,50,000 এর গুণ দেবা 22.63% দিলে, তাহলে আমাদের পার্সেন্টেজ দিলে কত হয় 1,47,095 টাকা। এটা হলো প্রথম বছরের অবস্থার পরিমাণ। তাহলে আমি তার জন্য যাবে দেখিলাম দুইটা হবে, সেটা হলো অবস্থায় খরচ হিসাব ডেবিট আর পুঞ্জীবিত অবস্থা হিসাব ক্রেডিট, আর সারাংশ হিসাব ডেবিট এবং অবস্থায় খরচ হিসাব ক্রেডিট। অর্থাৎ একটা জায়গা দিতে হয় তোমার দিয়ে অবস্থায়টা খরচটা দেখানোর জন্য, আর একটা জায়গা দেখিলে দিতে হয় অবস্থায় হিসাবটা বন্ধ করার জন্য। যাই হোক, তাহলে প্রথমে এখানে আসি, আমাকে হয়েছিল কত অবস্থায় 2011 সালে 1,47,095 টাকা ডেবিট, আবার 1,47,095 টাকা ক্রেডিট। এরপরে আবার সেম এই টাকাই এই হিসাবটা বন্ধ করার জন্য আয় সারাংশ হিসাব ডেবিট 1,47,095, আবার ক্রেডিট পাশেও দেখাই হবে 1,47,095। এরপরে কাজ হচ্ছে দ্বিতীয় বছরের অবস্থাটা। দ্বিতীয় বছরের অবস্থাটা কিভাবে বের করব এইটা আমাদের এখন দেখতে হবে। সেটা হলো এখানে দেখো 2012 সালের অবস্থায় বের করছি। প্রথমে 6,50,000 টাকা লিখছি। এখান থেকে প্রথম 2011 সালের যে অবস্থার পরিমাণটা বের করছিলে সেটা আমি একটু বিয়োগ করে দেখাইছি। অর্থাৎ আমাগো মেইন মেশিনের মূল্য 6,50,000 থেকে প্রথম বছরের অবস্থায় যে টাকাটা বের হয়েছে 1,47,095, এটা বিয়োগ দিছি। বিয়োগ দেওয়ার পর হয়েছিল 5,02,905 টাকা। এর আবার তোমার পার্সেন্টেজ দিতে হবে 22.63%। দেওয়ার পরে তোমার হয় সমান সমান দিলে হয় দেখো যে 1,13,807 টাকা। এইটা হবে দ্বিতীয় বছরের অবস্থায়। অনুরূপভাবে তুমি যদি তৃতীয় বছরের অবস্থায়, চতুর্থ বছরের অবস্থায়, পঞ্চম বছরের অবস্থায় এভাবে বের করতে চাও, তাহলে কাজ করতে হবে কি, এখানে 5,02,995 থেকে তুমি 1,13,807 টাকা বিয়োগ দাও। বিয়োগ দেওয়ার পরে আবার 22.63% দাও, তাহলে তৃতীয় বছরের অবস্থায় এইভাবে বিয়োগ দেওয়ার পরে যে টাকাটা থাকবে ওই টাকা দ্বারা তুমি এই ক্রমশমানের পদ্ধতিতে অবস্থার পরিমাণ বের করতে পারো। এখন এটা আমরা দ্বিতীয় বছর 2012 সালের অবস্থার পরিমাণ পাইছি 1,13,807 টাকা। তাহলে এখানে আমি আসি 2012 সাল ডিসেম্বর 31, অবশ্যই অবস্থার জন্য 31 ডিসেম্বর দিতে হবে। তাহলে প্রথমে অবস্থায় খরচ হিসাব ডেবিট ওই সেম জায়গা দ্বারা আবার দিতে হবে। তাহলে 1,13,807, আবার ক্রেডিট পাশে 1,13,807। এরপরে তুমি অবস্থায় খরচ হিসাব ডেবিট, পুঞ্জীবিত অবস্থা হিসাব ক্রেডিট। আর ব্যাখ্যা দিতে পারো এইভাবে যে অবস্থায় ধার্য করা হলো, এজন্য আমি ব্যাখ্যা দেই না। দ্বিতীয় জায়গা হবে আয় সারাংশ হিসাব ডেবিট এবং অবস্থায় খরচ হিসাব ক্রেডিট। আর এর জন্য তোমার অবশ্যই এখানে ব্যাখ্যা দিতে হবে যে অবস্থায় হিসাব বন্ধ করা হলো বা অবস্থায় খরচ হিসাব বন্ধ করা হলো। টাকা কিন্তু হবে এখানে 1,13,807 টাকাই হবে। এখানেও হবে 1,13,807 টাকাই। এই হলো তোমার জাবেদায় দাখিলা। এর পরবর্তীতে আবার গতে যাব, প্রথম 4 বছরের অবস্থায় খরচ হিসাব প্রস্তুত করো। সেটার জন্য আমরা এখন গ উত্তরে যাব। প্রিয় শিক্ষার্থীরা, তাহলে আমি এটা কাজ করব এখন যে গ নাম্বারে প্রথম 4 বছরের অবস্থায় খরচ হিসাব প্রস্তুত করব। প্রস্তুত করার জন্য প্রথমে আমি এভাবে খতিয়ানটা মূলত আইকে নেব, আর এখানে একটু লিখে দিই অবস্থায় খরচ হিসাব, এখানে খতিয়ানটা লিখে দেই যে খতিয়ান ব্র্যাকেটে লেখা যায়। এখন গ নাম্বার দিয়ে তুমি যে ছক অনুযায়ী আমি করছি, অনেক টি ছক অনুযায়ী করতে পারো, যার যেটা যেভাবে সুবিধা হয়। আমি মূলত এটা কিভাবে করে নিয়েছি, যে ছক অনুযায়ী করে নিয়েছি। এখন ছকটা তোমরা সবাই আঁকতে পারো, এই জন্য ছকের বিবরণটা আর আমি না দেই। তাহলে প্রথমে আমি দিছি 2011 সাল, যেহেতু 11 সাল থেকে শুরু হয়েছে ডিসেম্বর 31। দেখো প্রথমে আমি দুটো জাবেদা করছিলাম যে অবস্থায় খরচ হিসাব ডেবিট আর পুঞ্জীবিত অবস্থা হিসাব ক্রেডিট। প্রথম জাবেদাটা হয় এইভাবে। তাহলে আমরা প্রস্তুত করতে আছি অবস্থায় খরচ হিসাব, বিপরীত নাম আছে পুঞ্জীবিত অবস্থা হিসাব। তাহলে আমি এখানে পুঞ্জীবিত অবস্থা হিসাব দেব, পুঞ্জীভূত অপচয় হিসাব। এখান দেওয়ার পরে দেখো তাহলে অবস্থায় খরচ হিসাব কিন্তু ডেবিট হয়, তার মানে এখানে আমাদের কিন্তু টাকাটাও কিন্তু ডেবিট পাশে বসাইতে হবে 1,47,095 টাকা। তাহলে আমি এখানে দেই 1,47,095 এবং এই পাশে ডেবিট পাশে
1,47,095। ঠিক আছে, দেওয়ার পরে এরপর দেখো আবার 31শে ডিসেম্বর দেবা, কারণ আরো একটা যাবে, সেইটা হলো এই যে আয় সারাংশ হিসাব ডেবিট এবং অবস্থায় খরচ হিসাব ক্রেডিট। অবস্থায় খরচ হিসাব যেহেতু ক্রেডিট আসে, তাহলে তার বিপরীত নামটা এখানে দিতে হবে আয় সারাংশ হিসাব। আয় সারাংশ হিসাব দিলাম। এখন এখানে দেখো অবস্থায় খরচ হিসেবে কিন্তু ক্রেডিট, তার মানে 1,47,000 ক্রেডিট পাশে টাকা যাবে, 1,47,095। তোমরা এটা বুঝে নিও। এরপরে দেখো, তাহলে আমরা দেখি যে এখানে ডেবিট এবং ক্রেডিট মিললে দুইটা টাকারই সমান হয়, তার মানে এই পাশে ওদের হবে না, এই পাশে ওদের হবে না, এইভাবেই থাকবে। এরপরে মূলত আসি 2012 সাল, এটা আমাদের শেষ। তোমরা চাইলে দাগ দিতে পারো, নাও দিতে পারো। 2012 সাল, 2012 সালে আসিয়া আবার ডিসেম্বর 31, ডিসেম্বর 31 আবার সেম দেবদাই হবে যে পুঞ্জীভূত অবচয় হিসাব। তাহলে টাকা হবে দেখো দ্বিতীয় বছরের আমরা যে জামাটা করছিলাম, দ্বিতীয় বছরের টাকা হয়েছিল 1,13,807 টাকা। তাহলে এইখানেও আমাদের দিতে হবে 1,13,807 টাকা। আবার এই পাশেও দিতে হবে, এই পাশে তোমার দিতে হবে ডেবিট পাশে 1,13,807 টাকা। ঠিক আছে, এরপরে আবার তোমার 31শে ডিসেম্বর দিয়ে আবার দিতে হবে আয় সারাংশ হিসাব। আয় সারাংশ হিসাব ক্রেডিট পাশে দিতে হবে 1,13,807 টাকা। 1,13,807 টাকা ডেবিট পাশে দেবা, তার মানে দের হবে না। এভাবে তুমি 4 বছরের অবস্থাটা হিসাবটা মূলত প্রস্তুত করে নেবা, যেহেতু আমার একটু মার্কারের সমস্যা আছে, প্রত্যেকটা কাজে দাগ পড়ে না, হয়তো কালি প্রয়োজন আছে। এখন এরপরের পরবর্তী তোমাদের এই সেম একই ভাবে করতে হবে যে পুঞ্জীভূত অবস্থা হিসাব, আয় সারাংশ হিসাব, পুঞ্জীভূত অবস্থা হিসাব, আয় সারাংশ হিসাব 13 সাল এবং 14 সালে তুমি এইভাবে করে নেবা। আর টাকাটা বের করবা কি, যে এখানে যেহেতু দেওয়া আছে 5,02,905 টাকা, এরপরে বিয়োগ দেবা 1,13,807 টাকা, বিয়োগ দেবা যেই টাকাটা হবে ওই টাকার উপরে আবার 22.63% বের করবা। পরের বছর আবার তৃতীয় বছরের অবস্থার পরিমাণ যেই টাকা বের হয় এবং এই থেকে এই টাকাটা বিয়োগ দেওয়ার পরে যেই টাকাটা বের হয় ওইটা বিয়োগ দিয়ে আবার তুমি পার্সেন্টেজ দেবা, তাহলে মূলত তুমি চতুর্থ বছরের টাকাটা মূলত পাইয়ে যাবা। আচ্ছা,